কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুকে ছাড়িয়ে গেলেন। যদিও নেহেরু 17 বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন। 15ই আগস্ট 1947 সাল থেকে 27শে মে 1964 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। সে সময়ে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়নি। সে সময় নেহেরু অন্তর্বর্তী সরকার বা সংবিধান গঠনের পর্যায়ে সরাসরি প্রধানমন্ত্রী হন। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনের পর থেকে নেহেরু নির্বাচিত প্রধানমন্ত্রীত্বের ধারাবাহিক মেয়াদ গণনা করলে তা দাঁড়ায় 4398 দিন। অন্যদিকে নরেন্দ্র মোদী 2014 সালের 26শে মে টানা নির্বাচিত প্রধানমন্ত্রী। 2026 সালের 10ই জুন তিনি 4399 দিন পূর্ণ করেন এবং নেহেরুর 4398 দিনের রেকর্ডকে অতিক্রম করেন। আমি ভিডিওর শুরুতেই এই সিম্পল মেথডটাকে জানিয়ে দিলাম। এবার আসি নেহেরুকে কেন মোদির চেয়েও এগিয়ে রাখা হয়। কি এমন থট নেহেরু নিয়েছিলেন যার জন্য নেহেরু আজও এগিয়ে? স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিক প্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা, যা নির্বাচন কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে ভিত প্রতিষ্ঠা করা, যা নেহেরুর আমলেই হয়েছিল। এবার আসি শিল্পায়নের দিকে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শিল্পায়নের উপর প্রথম জোর দিয়েছিলেন। ভিলায়, রাউরকেলা, দুর্গাপুরে ইস্পাত কারখানা, বড় বড় বাঁধ নির্মাণ যেমন ভাকরা, নাঙ্গাল এবং হীরাকুন্দ ইত্যাদি, এবং শিক্ষা বিজ্ঞানের দিকটাও ঠিক খোলা রেখেছিলেন। যেমন ধরুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সূচনা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রতিষ্ঠা ও পারমাণবিক গবেষণা ভিত্তি প্রতিস্থাপন কিন্তু নেহেরুই করেছিলেন। তার এই ভিত প্রতিষ্ঠার জন্যই ভারত 2026 সালে দাঁড়িয়ে পররাষ্ট্র নীতিতে এক ধাপে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি জওহরলাল নেহেরুর বেশ কিছু ফল্ট ছিল। ভারতের সাউথের রাজ্যগুলো কিন্তু বেশ উন্নত। সে সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতে শিল্প এনেছিল ঠিকই, প্রেসিডেন্ট সে সময় দাঁড়িয়ে সাউথের উপর একটু জোর দেয়। সাউথের সমস্ত কলকারখানায় ইনফ্রাস্ট্রাকচার উন্নত হতে শুরু করে, কিন্তু নর্থের বেশিরভাগ রাজ্যগুলো গরিবই থেকে যায়। সেই সময়ে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এই এলাকাগুলোতেও শিল্প আনতে চেয়েছিল, কিন্তু এখানের আবহাওয়া সবসময় কৃষিকাজের জন্যই বেস্ট। যদি সরকার এই এলাকাগুলোতে কৃষিকাজের উপরে জোর দিত, তারপর দীর্ঘদিন ধরে ভারতের বুকে কংগ্রেস থাকায় সেই মুহূর্তে ভারতে অরাজকতার সৃষ্টি হয়। ভারত যেহেতু সেই মুহূর্তে সবে স্বাধীন হয়েছে, তাই ভারতের কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু করা পসিবল ছিল না। একদিকে সবে মাত্র ভারত স্বাধীন হয়েছে ঠিকই, অন্যদিকে বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো ভারতের উপর বিভিন্ন দিক থেকে অ্যালিগেশন লাগিয়েছে। স্বাধীনতার পরে অনেক দেশ সামরিক শাসন বা একনায়কতন্ত্রে চলে গেলেও ভারত কিন্তু সংসদীয় গণতন্ত্রকে ধরে রাখতে পেরেছিল। তারপর ধীরে ধীরে জোট নিরপেক্ষতা এবং পঞ্চশীল নীতিও গ্রহণ করে। দেশভাগের পর সাম্প্রদায়িক উত্তেজনার সময়েও তিনি রাষ্ট্রকে কোনো ধর্মের ভিত্তিতে গড়ে তুলতে চাননি। তিনি সব ধর্মের নাগরিকের সমান অধিকারের পক্ষে ছিলেন। ঠান্ডা যুদ্ধের সময়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের পুরোপুরি শিবিরে না গিয়ে নিরপেক্ষতা গ্রহণ করেন। এর ফলে নতুন স্বাধীন দেশগুলোর মধ্যে ভারতের মর্যাদা বাড়ে। এরপর আপনি বলতেই পারেন 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধে ভারত কেন ব্যর্থ হয়েছিল? স্বাধীনতার পরপর ভারতের কাছে কিছুই ছিল না। একদিকে ভারতের মানুষ খেয়ে বাঁচবে নাকি সামরিক শক্তিকে ডেভেলপ করবে, কি করবে ভারতের মানুষ কোনোটাই খুঁজে পাচ্ছিল না। তাই সে সময় চীনের কাছে ভারতকে মাথা নত করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি যদি নেহেরুর বিরুদ্ধে কথা বলি, তাহলে এটা বোকামো ছাড়া অন্য কিছুই নয়। এক কথায় সে সময় ভারতের কিছুই ছিল না। নেহেরুর মতো প্রধানমন্ত্রীকে ভারত পেয়ে আজ ভারত গর্বিত। তাহলে 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত মোদিজি এসে কি করলেন? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নে রূপান্তরিত হয়েছে। প্রথমত অবকাঠামো উন্নয়ন, দেশের এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক, রেলপথ, বিমানবন্দর এবং মেট্রো নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হয়েছে। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারত ডিজিটাল ইন্ডিয়াতে পা রেখেছে। ইউপিআই এর মাধ্যমে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল পেমেন্ট অর্থনীতিতে পরিণত হয়েছে। রাস্তার ধারে চা দোকান থেকে বড় বড় ব্যবসাদাররা সবাই ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন। এতে সরাসরি ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পৌঁছায়। এতে করে আমাদের মতো মধ্যবিত্তরা কিছু না হলেও লাভবান হয়েছি। এবার আসি জনধন যোজনায়। মোদী সরকারের অন্যতম বড় প্রকল্প জনধন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। আগে বহু দরিদ্র মানুষ ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিলেন, তারা সরাসরি এই সুবিধা পাচ্ছেন। এই যোজনা বা প্রকল্পের মাধ্যমে মানুষ যখন খুশি লোন নিতে পারে। মানুষ কিছু না হলেও সুযোগ সুবিধা পাচ্ছেন, এটাই মানুষের কাছে বড় পাওনা। আমাদের এই মুহূর্তে জেনে রাখা ভালো, ভারত একটা উন্নয়নশীল রাষ্ট্র, অন্যান্য বড় বড় রাষ্ট্রগুলোর মতো উন্নত রাষ্ট্র নয়। যতই দিন যাচ্ছে ততই ভারতের ডেভেলপমেন্ট হচ্ছে। মোদী সরকারের আমলে তুলনামূলকভাবে রাস্তাঘাটের উন্নয়ন হয়, বহু নতুন এক্সপ্রেসওয়ে তৈরি হয়। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গঙ্গা এক্সপ্রেসওয়ে এবং বহু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আগে এমনও জায়গা ছিল যেগুলো যেতে প্রায় 12 ঘন্টার মতো সময় লাগতো, এখন সেই সমস্ত এলাকাগুলো পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই সরকারের আমলে রেলপথের আধুনিকরণ হয়েছে। ভারতীয় রেলওয়ে দীর্ঘদিন ধরেই দেশের প্রাণ। মোদী সরকারের সময় বন্দে ভারত ট্রেন চালু হয়, সমস্ত স্টেশন আধুনিকরণ হয়, রেল লাইনে বিদ্যুতায়ন দ্রুত এগোয়, নতুন করিডোর তৈরি হয়, মালবাহী পরিবহন ব্যবস্থা উন্নত করা হয়। ভারত বিশ্বের প্রথম এমন একটি দেশ যেখানে সমস্ত রেল লাইন ইলেকট্রিক দ্বারা পরিচালিত হচ্ছে। সড়কপথ এবং রেলপথকে নিয়ে তো আলোচনা করা হলো,
এবার আসি বিমান পথকে নিয়ে। উড়ান প্রকল্পের মাধ্যমে ছোট শহরগুলোকেও বিমান যোগাযোগের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। অনেক নতুন বিমানবন্দর নির্মাণ এবং সম্প্রসারণ করা হয়েছে, ফলে বিমান ভ্রমণ মধ্যবিত্তদের জন্য আরো সহজ হয়েছে। ভারতে 2026 সালে দাঁড়িয়ে 90% মানুষের বাড়িতে বিদ্যুৎ রয়েছে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে কোটি কোটি পরিবার এলপিজি সংযোগ পেয়েছে। এর ফলে কাঠ ও কয়লার নির্ভরতাও কমেছে, ফলে মহিলাদের স্বাস্থ্য ও সময় সাশ্রয় হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তাটা বেশ গুরুত্বপূর্ণ। সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে এয়ার স্ট্রাইক, প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার উদ্যোগ, এই সমস্ত বিষয়গুলো সমর্থকদের কাছে একটা বড় সাফল্য। এই মুহূর্তে দাঁড়িয়ে কূটনীতি এবং পররাষ্ট্রনীতিতে ভারত খুবই স্ট্রং। ওই জন্যই G20 সম্মেলনে ভারত আজ সফল। মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত উন্নয়ন এবং কোয়ার জোটে ভারত অংশগ্রহণও করেছে। এই সমস্ত বিষয়গুলো ভারতের আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বাড়িয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক নতুন উচ্চতায় পৌঁছেছে। চন্দ্রযান 3 সফলভাবে ভারতের দক্ষিণ মেরু অবতরণ করে। ভারত বিশ্বের এমন একটি দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পৌঁছেছে। এটা গোটা দেশের জন্য গর্বের। অনেকে বলেন ভারতের অর্থনীতি স্ট্রং, বাস্তবে ভারতের অর্থনীতি দুর্বল। ভারতের অর্থনীতি যদি সত্যি স্ট্রং হতো তাহলে ভারতের মধ্যে এত বেকার থাকতো না। এটাই জলজ্যান্ত প্রমাণ। যেদিন জানবেন ভারতের বেকারত্ব কমবে, সেই দিনই হবে একটা দেশের প্রকৃতপক্ষে অর্থনীতি স্ট্রং।